ভিডিও কাছোদা মেরা ফাটিয়ে দেবো ভিডিও তাহলে লোককে সরাবেন ভিডিও করবেন ভিডিও করছেন লোককে সরাবেন একটা এলাকা শান্তি চান না আপনি এলাকা শান্তি চান না ভিডিও করছেন এখন লোক সরান। গতকাল রামনবমীর অনুষ্ঠান একেবারে গোটা পশ্চিমবঙ্গ থেকে গোটা ভারতবর্ষ এমনকি বিশ্ব জুড়ে পালিত হয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমনটা বলছিলেন যে 17 তারিখ দাঙ্গার দিন, ওই দিন ওরা দাঙ্গা করবে। সত্যি সত্যি আশঙ্কায় ছিলাম যে বড় কোনো অঘটন যেন না ঘটে যায়, রাজনৈতিক নেতৃত্বদের দায়িত্ব জ্ঞানহীনতার জন্য যেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি না হয়, এই প্রার্থনাই বোধহয় সকলেরই ছিল। কিন্তু রক্ষা কি শেষ পর্যন্ত হলো? না, রক্ষা হলো না। আপনাদের প্রথমেই যে ভিডিও দেখিয়ে শুরু করলাম, সেই ভিডিওটা টুইটারে পোস্ট করেছে বিজেপির সর্বভারতীয় পর্যবেক্ষক অমিত মালবিয়া, এবং টুইটটি পোস্ট করে অমিত মালবিয়া লিখেছেন, মমতা ব্যানার্জি ইজ এ ব্লট অন ওয়েস্ট বেঙ্গল, শি ওয়ান্স এগেন ফেইলড টু প্রোটেক্ট রামনবমী শোভাযাত্রা, হিন্দু ডিভোটিজ টার্গেটেড ইন রেজিনগর মুর্শিদাবাদ, Hindus are a minority in this area, just pointing it out so that she doesn't blame the Hindus for attack on themselves. আশা করি মানে আপনারা বুঝতে পেরে গিয়েছেন। আমি আর অনুবাদ করতে চাইছি না কিছু বিশেষ কারণে। আসলে যেভাবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রত্যেকটি জায়গা থেকে এইভাবে বলছিলেন যে 17 তারিখে দাঙ্গা হবে, তা নিয়ে একটা উত্তেজনা আগে থেকেই সৃষ্টি হয়ে গিয়েছিল। রাজ্যের প্রশাসনিক প্রধান যদি সমস্ত জায়গার মিটিং থেকে এই ধরনের বক্তব্য বলেন, এবং যে মিটিং এর বক্তব্যগুলো টিভি মিডিয়া থেকে সমস্ত জায়গায় প্রচারিত হয়, অর্থাৎ পশ্চিমবঙ্গের সব মানুষের কাছে যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বার্তা পৌঁছে যায়, তাহলে তো এমনিতেই একটা মনে মনে আশঙ্কা থাকে কি জানি না হয়। আমার মনে হয় সম্ভবত ওই মুর্শিদাবাদের ওই অংশটি ছাড়া আশা করছি আর তেমন কোনো অঘটন ঘটেনি। তবে জানি না, আজকেও বিভিন্ন জায়গায় কিন্তু রামনবমীর উৎসব পালন করা হয়, তাই আজকের দিনটাও যেন শান্তিপূর্ণভাবে কাটে সেটাই প্রার্থনা করব। তবে আপনাদের দেখাতে চাইবো একেবারে এই দিনটিকে নিয়ে বিজেপি সারা দিন ধরে মেতেছিল খুব স্বাভাবিকভাবে। তার কারণ প্রভু রামকে তারা বিশ্বাস করেন, এবং সেটা প্রকাশ্যে স্বীকার করতেও অন্যান্য দলগুলির মতো বিজেপি দ্বিধা বা দ্বন্দ্ব কিছু নেই। তাই আপনাদের দেখাবো দিলীপ ঘোষের লাঠি খেলা। তিনি রামনবমীর অনুষ্ঠানে গিয়ে একেবারেই লাঠি খেলা প্রদর্শন করলেন। দেখে মনে হয় যে এই বয়সেও সত্যি সত্যি তার হাতে এখনো জাদু রয়েছে। দেখুন দিলীপ ঘোষের সেই কামাল। শুধু দিলীপ ঘোষের লাঠি খেলাই নয়, আপনাদের দেখাতে চাইবো অগ্নিমিত্রা পল। তিনিও কিন্তু কম যান না। এক হাতে মোটামুটি তিনিও একটা লাঠি ঘোরানোর যে চেষ্টা করলেন, সেটা দেখুন আপনারা কতটা সফল হলেন। অগ্নিমিত্রা পালের সেই ভিডিও। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও গত দিনে একেবারেই সকাল থেকে বিভিন্ন জায়গায় রামনবমীর অনুষ্ঠানে মিছিল বার করেছিলেন, এবং প্রভু শ্রী রামের জন্য বিভিন্ন জায়গায় পুজো অর্ঘ্য নিবেদনও করেছিলেন। আপনাদের দেখাতে চাইবো তার একটি বক্তব্য, যেখানে তিনি বাসন্তীতে দাঁড়িয়ে মঞ্চের ওপর থেকে বলছেন যে আজকে আমি 100টি জায়গা থেকে আমন্ত্রণ পত্র পেয়েছিলাম, কিন্তু বাসন্তীতে আসার কারণ হলো এখানকার হিন্দুরা ভালো নেই। কেন ভালো নেই? সমাজদারোকে লিয়ে ইশারায় কাফি হ্যাঁ বলে জানিয়েছিলেন শুভেন্দু অধিকারী, এবং তিনি বলছিলেন যে আমরা নিজেদের ধর্মকে বিশ্বাস করি, অন্যান্য ধর্মের ওপর আমরা সম্মান করি, আর শ্রদ্ধা করা মানে আমরা যে দুর্বল এমনটা যেন কেউ ভেবে না বসে, এমনটাই বললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দেখাবো সেই ভিডিও। আমার আজকে 100 জায়গায় নিমন্ত্রণ ছিল। আমি সকালে নিউ টাউনে করেছি, বিকেলে উলবেড়িয়াতে যাব।
আমি বাসন্তীর নাম শুনে এখানে এসেছি, কারণ এখানে হিন্দুরা কেউ ভালো নেই, হিন্দুরা কেউ ভালো নেই। এবং এর কারণ আপনারা সবাই জানেন, সমাজদার কা তো ইশারাই কাফি হয়। আমি শুধু বললাম আমরা বিবেকানন্দের শিষ্য, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকি, অপর ধর্মকে শ্রদ্ধা করি। আর শ্রদ্ধা করা মানে আমরা দুর্বল এটা যেন কেউ না ভেবে নেন, এটা ভাবার কোনো কারণ নেই। উত্তরপ্রদেশেও এসব হতো, ওখানে যোগী বাবা বন্ধ করে দিয়েছে। আসামেও এগুলো হতো, সেখানেও ধর্ম পরিবর্তন হতো, লাভ জিহাদ হতো, রোহিঙ্গার প্রবেশ হতো, হিন্দুদের জমি বাড়ি দখল হতো, ওখানেও হেমন্ত বিশ্ব শর্মা বন্ধ করে দিয়েছেন। এখানেও খুব বেশি দিন বাকি নেই, অল্প দিন বাকি আছে। আপনারা নিশ্চিন্তে থাকুন, যা হচ্ছে ভালো হচ্ছে, যা হবে সেটাও ভালো হবে। সবাই গীতা টিতা পড়ছেন তো? গীতার একটা লাইন মাথায় রাখবেন, ধর্ম রক্ষতি রক্ষিত। আচ্ছা, এবার আপনাদের কাছে প্রশ্ন। দেখুন, দুটো জিনিস হতে পারে। এক, বলতে পারেন রাজনীতির আঙিনায় ধর্মকে নিয়ে আসা একেবারেই উচিত নয়, সেটা যে কোনো দলই হোক। না হলে আপনারা বলতে পারেন রাজনীতির আঙিনায় যদি ধর্ম আসে তাহলে সব ধর্মকে সমান চোখে দেখা হোক। এই দুটোই মূলত দাবি থাকতে পারে। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, যদি মমতা বন্দ্যোপাধ্যায় দুর্গাপুজো করতে পারেন, রেড রোডে গিয়ে তিনি ঈদ মুবারক জানাতে পারেন, তাহলে রামনবমীর উৎসবে কেন জয় শ্রীরাম মমতা বন্দ্যোপাধ্যায় বলতে পারবেন না? সত্যি সত্যি এ আমার বোধগম্য নেই। আসলে বিজেপিকে তো কার্যত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেন হাতিয়ার করে দিচ্ছেন এই রামনবমীর অনুষ্ঠান। আপনারা হয়তো মিলিয়ে নেবেন, যদি এমন একটা দিন আসে যেখানে বিজেপি যদি কখনো ক্ষমতায় আসে এই রাজ্যে, কত বড় করে রামনবমীর উৎসব পালন করা হবে বুঝতে পারছেন? যে রামনবমীর অনুষ্ঠান পশ্চিমবঙ্গে সেই অর্থে পালিত হতো না, কিন্তু বিগত কয়েক বছর ধরে রামনবমীর মিছিলে যে আক্রান্ত হওয়ার ঘটনা, এটা কিন্তু একেবারেই জল ঢালছে আরো বড় করে রামনবমীর অনুষ্ঠান হওয়ার জন্য। রাজনৈতিক বিদ্রায় কিন্তু বিজেপির হাতে হাতিয়ার তুলে দিচ্ছেন। আপনাদের দেখাবো, তৃণমূল কংগ্রেসেরই তো প্রার্থী হচ্ছেন দীপক অধিকারী। তিনিও তো গতদিন রামনবমীর অনুষ্ঠানে একেবারেই মুক্ত কণ্ঠে বললেন জয় শ্রীরাম। অনেকেই বলছেন ঠেলায় পড়ে তিনি বলছেন, যেহেতু ভোট আছে তাই তাকে বলতে হচ্ছে, তার কারণ গতবারে দেবকে বলতে শুনিনি আমরা। সে যাই হোক, দেব অন্তত সাহস করে তো জয় শ্রীরাম বলতে পারলেন। রাজ্যের মুখ্যমন্ত্রী কিংবা তৃণমূল কংগ্রেসের সব নেতাই যদি জয় শ্রীরাম রামনবমীর দিনে বলতেন, তাহলে বিজেপির অস্ত্র না ভোতা হয়ে যেত। কিন্তু সেটা তৃণমূল কংগ্রেস কোনোভাবেই করে না, তার কারণ সম্ভবত বিজেপিকে এই অস্ত্রটা ওরা দিয়ে আসতে চায়। আপনাদের দেখাতে চাইবো দীপক অধিকারী গতদিনে জয় শ্রীরাম যেটা বলেছেন, যা নিয়ে আরো একবার বিতর্ক তৈরি হয়েছিল। জয় শ্রীরাম, জয় শ্রীরাম, শুনলেন বন্ধুরা, এবার আপনাদের রাজনীতির বাইরে গিয়ে সত্যি সত্যি রামনবমী সম্পর্কে আসল কিছু তথ্য দিতে চাই, নিশ্চিতভাবে আপনাদের ভালো লাগবে। সূর্য তখনও মধ্য গগনে, রামনবমী উপলক্ষে রাম মন্দির চত্বরে উপচে পড়া ভিড়। অযোধ্যার রাম মন্দিরের গর্ভগৃহে তখন মাহেন্দ্রক্ষণের অপেক্ষা করছিলেন পুরোহিত সহ মন্দির কর্তৃপক্ষের অন্যান্য সদস্যরা। অবশেষে সেই মুহূর্ত এলো। সরাসরি নীল রঙের সূর্যরশ্মি এসে পড়ল রামলালার কপালে। রাম বিগ্রহের সূর্য তিলকের অনন্য ঘটনার সাক্ষী থাকলো গোটা দেশ। আসুন, যারা দেখেননি সেই অসাধারণ এবং অলৌকিক মুহূর্ত, যখন সূর্য রশ্মি এসে রামলালার কপালে তিলক এঁকে দিল, সেই অসাধারণ মুহূর্তের সাক্ষী হয়তো আপনারা অনেকেই হয়েছেন। যারা মিস করে গিয়েছেন তাদের জন্য ভিডিওটা একবার রাখছি, এবং কিভাবে এটা সম্পন্ন হলো, বিজ্ঞানীদের কোন যন্ত্র এমনটা সম্ভব করলো, সেই যন্ত্রও আপনাদের সামনে দেখাবো, এবং কিভাবে এই অসম্ভব সম্ভব হলো সেটিও আপনাদের দেখাবো।
বুধবার রামনবমী উপলক্ষে বিশেষ আয়োজন করেছিল অযোধ্যার রাম মন্দির কর্তৃপক্ষ। সূর্য তিলকের ব্যবস্থা সেই জন্যই। কয়েকজন ভারতীয় বিজ্ঞানী মিলে এমন এক যন্ত্র তৈরি করেছেন যার সাহায্যে দুপুর ঠিক 12টা নাগাদ মিনিট কয়েকের জন্য সূর্য রশ্মি সরাসরি এসে প্রবেশ করে রাম বিগ্রহের কপালে তিলক এঁকে দিল। 5.8 সেন্টিমিটারের আলোক রশ্মি বিগ্রহের কপালে বিচ্ছুরিত হওয়ার ঘটনাকেই সূর্য তিলক হিসাবে আখ্যা দিয়েছে মন্দির কর্তৃপক্ষ। দেশের 10 বিজ্ঞানী রাম মন্দিরের ওই যন্ত্রটির উদ্ভাবন করেছিলেন। আয়না এবং লেন্সের ব্যবহার করে সেই যন্ত্র মন্দিরের মাথায় এমনভাবে বসানো হয়েছিল যাতে সূর্যের আলো একাধিক আয়নায় বিচ্ছুরিত হতে হতে সরাসরি রামলালার বিগ্রহের কপালে এসে পড়ে ঠিক দুপুর 12টার সময়। কর্তৃপক্ষ জানিয়েছেন প্রত্যেক বছরেই রামনবমীর দিন সূর্য তিলকের ব্যবস্থা থাকবে। সূর্য রশ্মি যাতে সরাসরি রামলালার কপালে এসে না লাগে তার জন্যই ওই ফিল্টার লাগানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। কর্তৃপক্ষ আরো জানিয়েছেন যে লেন্স এবং আয়না ওই যন্ত্রে ব্যবহার করা হয়েছে তা অত্যন্ত উন্নত মানের। পাইপ সহ যন্ত্রের অন্যান্য অংশ তৈরি হয়েছে পিতল দিয়ে। আসুন এবার আপনাদের একটি প্রতিবেদন দেখায় কিভাবে এই আশ্চর্য ঘটনা ঘটলো, যে ঘটনার সাক্ষী গতকাল গোটা ভারতবর্ষ থাকলো, যে কিভাবে রামলালার কপালে দুপুর 12টার সময় সূর্য রশ্মি এসে তিলক কেটে দিয়ে গেল। এ যেন এক অলৌকিক দৃশ্য। কিন্তু এর পিছনে কোন বৈজ্ঞানিক যন্ত্র কাজ করলো? 10 বিজ্ঞানীর নিরলস প্রচেষ্টায় সেই যন্ত্র আবিষ্কৃত হয়েছে। সেই তথ্যই এবার সরাসরি সিম্পল অ্যাজ এবিসির পর্দায় আপনাদের জন্য রাখবো। আপনারা দেখে বুঝতে পারবেন যে কিভাবে রামলালার কপালে তিলক কেটে দিল সূর্য রশ্মি। আসুন দেখুন সেই অসাধারণ ভিডিও। यंत्र डिजाइन किया। ये सफर चुनौतियों से भरा था। इस अभेद्य भव संरचना में सूर्य तिलक को संकल्पना में ही आत्मसात किया गया। प्रभु राम की प्रतिमा पूर्वमुखी है, जबकि दोपहर 12 बजे सूर्य दक्षिणार्थी होता है एवं मंदिर के संरचनात्मक अवरोध होने से सूर्य किरणों को सीधा गर्भगृह तक पहुंचाना आसान नहीं था। इस ऑप्टोमैकेनिकल टेक्नोलॉजी द्वारा ऊपर की मंजिल पर जुड़े हुए दर्पण और लेंस की मदद से गर्भगृह तक सूर्य की किरणों को पहुंचाया जाएगा। सबसे ऊपर वाली मंजिल पर लगा दर्पण गियर असेंबली से जुड़ा है, जो कि सूर्य की स्थिति के अनुसार समायोजित किया जा सकता है। इस गियर असेंबली पर हर साल के लिए 19 वर्षों के चक्र के अनुसार चिन्ह लगाए गए हैं कि प्रत्येक 19 वर्ष पर चंद्र और सौर कैलेंडर की तिथियां संपत्तित होती हैं। इस यंत्र में पीतल की पाइप में दर्पण और लेंस लगाए गए हैं। दर्पण जहां सूर्य किरणों को एकत्रित कर एक दिशा की ओर केंद्रित कर रहे हैं, वहीं लेंस सूर्य की किरणों को विचलन से रोकेंगे। इन लेंस और दर्पणों को रखरखाव इत्यादि के लिए आसानी से कभी भी बदला जा सकता है। ये एक पर्यावरण अनुकूल ग्रीन टेक्नोलॉजी है जो सालों साल चल सकती है। नौमी तिथि मधुमास पुनीता, शुक्ल पक्ष अभिजीत हरिप्रीता, मध्य दिवस अति शीत न घामा, पावन काल लोक विश्रामा। দেখলেন বন্ধুরা, গোটা দেশ স্বাভাবিকভাবেই মেতে উঠবে। তার কারণ অসাধারণ দৃশ্য। যাদের বিশ্বাস রয়েছে হিন্দু ধর্মের তারা নিশ্চিতভাবে ভক্তি ভরে এই দিনটি পালন করবে, এটাতে অস্বস্তির কিছুই নেই। রাজনৈতিক নেতৃত্বরা বোধহয় ধর্মের সঙ্গে রাজনীতি ঘুরিয়ে ফেলেই এই ধরনের বিবাদে বারবার জড়িয়ে পড়ছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই দিনটাকে একেবারে উদযাপন করতেই পারতেন, আপত্তির কিছু নেই। তিনি সকল ধর্মকে যেহেতু মানেন, যেহেতু বলেন ধর্ম যার যার উৎসব সবার, তাই এই উৎসবে তিনি কেন সামিল হলেন না? তাহলে কি তার বলা ওই বক্তব্যগুলো শুধুমাত্র এই মঞ্চের ওপর থেকে সাধারণ মানুষকে আকর্ষণ করার জন্য? এর কোনো সারবত্তা নেই? যদি থাকতো তাহলে ধর্ম যার যার উৎসব সবার এই উৎসবে কেন সামিল হতে পারেন না রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী? জানি না, এই প্রশ্নের উত্তর আমাদের নেই। যাই হোক, এখনকার মতো এখানেই শেষ করলাম। দেখা হবে আগামী পর্বে।